অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১০২। জাভিয়ান রাগে জ্বলতে থাকা চোখে তাকিয়ে আছে আজহারের দিকে। আজহার মনে করছে সে ইজাকে রক্ষা করছে, আর জাভিয়ান মনে করছে আজহার তার কাছ থেকে ইজাকে ছিনিয়ে নিতে চাইছে। রাগে ফুঁসতে থাকা জাভিয়ানকে হঠাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আজহার। ইজা আমার! পরের মুহূর্তেই জাভিয়ান ভয়ানক এক গর্জন করে ওঠে। সেই গর্জনে যেন চারপাশের মাটি পর্যন্ত কেঁপে ওঠে। ইজা ভয়ে ২ কদম পিছিয়ে যায়, কিন্তু আজহার এক চুলও পিছু হটে না। সে ইজার সামনে এসে দাঁড়ায়। হয়তো আজ সে মরবে, নয়তো বাঁচবে, তবুও বেঁচে থাকতে ইজাকে সে কারও হতে দেবে না। চারপাশে দাঁড়িয়ে থাকা জাভিয়ানের সৈন্যরা আতঙ্কে তাকিয়ে আছে আজহারের দিকে। তারা জানে জাভিয়ান যখন রেগে যায় তখন তার মধ্যে মায়া বা দয়া কিছুই থাকে না। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে জাভিয়ান। তার তলোয়ার আজহারের দিকে আঘাত করে ছুটে আসে, কিন্তু ঠিক সময় সরে গিয়ে বেঁচে যায় আজহার। আজহারও নিজের তলোয়ার বের করে নেয়। মুহূর্তেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। তলোয়ারের আঘাতের পর আঘাতে চারপাশে ধাতব শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। আজহার সুযোগ বুঝে জাভিয়ানের হাতে লাথি মারতে যায়, যেন তার তলোয়ার পড়ে যায়। কিন্তু জাভিয়ান বিদ্যুৎ গতিতে আজহারের পা ধরে মুচকে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে আজহার, তবুও থামে না। অন্য পা দিয়ে জাভিয়ানকে লাথি মেরে দূরে ফেলে দেয়। দ্বিগুণ রাগ নিয়ে উঠে দাঁড়ায় জাভিয়ান। সে আবার আঘাত করে আজহারের তলোয়ারে, এত শক্তিতে যে আজহারও সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে। ২ শক্তির সংঘর্ষে যেন আর একটা বিস্ফোরণ ঘটে, আর সেই ধাক্কায় দুজনের তলোয়ারই ভেঙে যায়। তলোয়ার ভেঙে যাওয়ার পরও তারা থামে না। খালি হাতে লড়াই চলতে থাকে। আজহার জাভিয়ানের দিকে ঘুষি ছুঁড়ে দেয়, কিন্তু জাভিয়ান সেই ঘুষি মাঝপথেই ধরে ফেলে। এক ঝটকায় তার হাত মচকে দেয়। ব্যথায় আর্তনাদ করে ওঠে আজহার। আজহার আবার জাভিয়ানের পায়ে লাথি নাড়তে চায়, কিন্তু জাভিয়ান পেছন থেকে তাকে এমনভাবে ঝাপটে ধরে যে সে আর নড়তেও পারে না। তার পেশিবহুল হাত আজহারের গলা পেছন থেকে চেপে ধরে। আজহার নিঃশ্বাসও নিতে পারছে না। তাদের সামনে দাঁড়িয়ে আছে ইজা। সব কিছু দেখছে সে। আজহারের কষ্ট দেখে ইজার বুক কেঁপে ওঠে। সে যতই আজহারকে ঘৃণা করুক, কিন্তু তার মৃত্যু সে দেখতে চায় না। হঠাৎ মটমট শব্দে জাভিয়ান আজহারের পিঠের হাড় ভেঙে দেয়। ইজার কানে সেই ভয়ানক শব্দ পৌঁছে যায়। চোখে জল নিয়ে জাভিয়ানের দিকে এগিয়ে যায় ইজা। জাভিয়ান, আজহারকে ছেড়ে দাও, ও মরে যাবে। জাভিয়ানের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। ওর এমনিতেও মৃত্যুদণ্ড হবে। আমার জিনিসে হাত দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। জাভিয়ান, না, দয়া করে ওকে ছেড়ে দাও। আমি ছাড়ব না। ইজার কান্না দেখে জাভিয়ান আরও শক্ত করে ধরে আজহারকে। আজহারের মুখ লাল হয়ে যাচ্ছে। সে আর নিঃশ্বাস নিতে পারছে না। ইজা পেছন থেকে জাভিয়ানের পিঠে কিল ঘুষি মারতে থাকে। ছাড়ো, ছাড়ো, জাভিয়ান, তাকে ছেড়ে দাও, ও মরে যাবে। ইজার এই কান্না জাভিয়ানকে আরও ক্ষিপ্ত করে তুলছে। ইজা কেন কাঁদবে, আর সেটাও আজহারের জন্য? আজহারের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। ব্যথায় তার চোখ ভিজে গেছে। সে ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে, বৃথা চেষ্টা করছে জাভিয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর। হঠাৎ ইজা পেছন থেকে জাভিয়ানকে জড়িয়ে ধরে। তার মুখ জাভিয়ানের পিঠে লুকানো। সে জোরে জোরে কাঁদছে। জাভিয়ান, আজহার মরে যাবে, তাকে ছেড়ে দাও, আমার জন্য ছেড়ে দাও। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি তার জীবন। এক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ জাভিয়ান আজহারকে সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আজহার মাটিতে পড়ে যায়। জাভিয়ানের চোখ এখনও রক্তবর্ণ রাগে জ্বলছে। চুল এলোমেলো, বুক দ্রুত ওঠানামা করছে। সে ইজার হাত নিজের শরীর থেকে ছাড়িয়ে নিয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। ইজার চোখের জল দেখে সে গভীর শ্বাস নেয়। হঠাৎ ইজাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলে, ওর জন্য আর এক ফোঁটা চোখের জল ফেললে ওকে আমি সত্যি মেরে ফেলব। ইজা কাঁপা কণ্ঠে বলে, আমি ওর জন্য কাঁদছি না। জাভিয়ান আরও ঝুঁকে আসে। তাহলে কার জন্য কাঁদছ? ইজা চুপ হয়ে যায়। সে নিজেও জানে না কেন কাঁদছে। জাভিয়ান তার গাল শক্ত করে চেপে ধরে। তার চোখে তাকিয়ে ধীরে বলে,
তোমার চোখের জল আমি মেনে নেব না। তোমার সব আমার, এর এক বিন্দুও কারো জন্য হবে না। তুমি আমার ছাড়া কারো জন্য কাঁদতেও পারবে না। ইজা কষ্ট করে কান্না আটকে রাখে। জাভিয়ান তার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকায়। ফিসফিস করে বলে, আমি শুধু তোমাকে চাই না, আমি চাই তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা অনুভূতি, প্রতিটা চাহনি। তোমার সব চাই শুধু আমার জন্য। ইজা চোখ বন্ধ করে নেয়, কিছু বলে না, কারণ সে বুঝতে পারছে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুধু তাকে ভালোবাসে না, সে তাকে নিজের করে চাইছে, তার জন্য পাগলামিও করতে পারে। পরের মুহূর্তেই জাভিয়ান ইজার ঠোঁট দখল করে নেয়। ইজার চোখে জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে। মনে হয় ধ্বংসের আগুন আর জাভিয়ানের মনের আগুন দুটোই যেন সেই বৃষ্টিতে ধীরে ধীরে নিভে যাচ্ছে। জাভিয়ান যখন ইজাকে চুমু করছিল, ঠিক তখনই তার মনে হলো কোমরে কিছু একটা ধারালো বসে গেল। এক মুহূর্ত শরীরটা শক্ত হয়ে যায় তার। ইজার ঠোঁটে ঠোঁট রেখে থাকা অবস্থাতেই জাভিয়ানের চোখ বিস্ফারিত হয়ে ওঠে। সে ইজাকে ছাড়ে না, কিন্তু ধীরে ঠোঁট সরিয়ে নেয়। ইজা চোখ খুলতেই দেখে জাভিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে আজহার। রক্তাক্ত, এলোমেলো, কিন্তু চোখে এক বাগলেটে দৃঢ়তা। দৃশ্যটা দেখে ইজার বুক ধক করে ওঠে। অজান্তেই তার হাত চলে যায় জাভিয়ানের পিঠের দিকে। হাতটা একটু নিচে নামতেই আঙুলে লাগে ভেজা কিছু। ইজা হাতটা সামনে এনে তাকাতেই দেখে তার হাত রক্তে ভেজা। তার আঙুল কাঁপতে শুরু করে। কাঁপা কাঁপা চোখে সে তাকায় জাভিয়ানের দিকে। হঠাৎ আঘাতের জাভিয়ান ব্যথায় নিঃশ্বাস টেনে নেয়, কিন্তু তবুও সে ইজাকে ছাড়ে না। দূরে দাঁড়িয়ে থাকা সৈন্যরা হঠাৎ চিৎকার করে ওঠে, রাজকুমার জাভিয়ান! তারা দৌড়ে এগিয়ে আসতে থাকে। আজহার রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত ধীরে বাড়িয়ে দেয় ইজার দিকে। তার কণ্ঠ ভাঙা কিন্তু আকুল। ইজা, আমার কাছে আসো। ইজা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার দিকে। একজন কি করে এত আঘাত পাবার পরও এভাবে কাউকে চাইতে পারে? ঠিক তখনই জাভিয়ান ইজাকে আরও শক্ত করে নিজের বুকে টেনে নেয়। তার কণ্ঠ ঠান্ডা, কঠিন। ও আর কখনো তোর কাছে যাবে না। এর মধ্যেই জাভিয়ানের সৈন্যরা তাকে ঘিরে দাঁড়ায়, যেন আর কোনো আঘাত তার কাছে পৌঁছতে না পারে। তারা আজহারকে ধরতে এগিয়ে যায়, কিন্তু আজহার সেই আহত শরীর নিয়েই আবার লড়াই করার চেষ্টা করে। সে হাত চালায়, ছটপট করে, তবুও শেষ পর্যন্ত পারে না। ঠিক তখনই দূর থেকে ঘোড়ার শব্দ শোনা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই কায়সার ও সেনাপতি জাবের তাদের সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের বাহিনী সংখ্যায় কম নয়, প্রায় জাভিয়ানের সৈন্যের সমান। কায়সারের চোখ পড়তেই আজহারের উপর। সে রাগে এগিয়ে আসে। আজহার! কিন্তু তার কণ্ঠ থেমে যায়, কারণ তার চোখ গিয়ে আটকে থাকে জাভিয়ানের উপর, যে এখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে ইজাকে। মারিদ সৈন্যরা আজহারকে আঘাত করতে শুরু করে। ঘুষি, লাথি, ধাক্কা সব কিছুর মধ্যে দিয়ে টেনে নিয়ে যায় ইফরিত সৈন্যরা। আজহার ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, তবুও সে কাঁদতে কাঁদতে ইজার দিকে তাকিয়ে বলে, ইজা, তুমি ভয় পেও না, তোমাকে আমি আমার করবই, তোমাকে ওই শয়তানের হাত থেকে উদ্ধার করবই, তুমি তো আমার। ইজার চোখ স্থির হয়ে আছে আজহারের দিকে। লোকটা তার জন্য কাঁদছে। সে না কায়সারকে তোয়াক্কা করছে, না জাভিয়ানকে। এই বিশৃঙ্খলার মাঝেই জাভিয়ান ধীরে ইজার কানের কাছে মুখ নিয়ে আসে। ফিসফিস করে বলে, তোমার জন্য আমি তাকে ছেড়ে দিলাম, কথা দিলাম, আমি মারব না তাকে। এক মুহূর্ত থেমে আবার ফিসফিস করে, কিন্তু সে খুব খারাপ মৃত্যু পাবে। কথা শেষ করতেই জাভিয়ানের শরীরটা ঢলে পড়ে। ইজা তাড়াতাড়ি তাকে সামলানোর চেষ্টা করে। জাভিয়ান ধীরে মাটিতে বসে পড়ে, কিন্তু তবুও সে ইজাকে ছাড়ে না। তার বাহু এখনও শক্ত করে জড়িয়ে আছে ইজার শরীরের চারপাশে, যেন সে ভয় পাচ্ছে ছেড়ে দিলে ইজা আজহারের কাছে চলে যাবে। ইজা জাভিয়ানের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কানে ভেসে আসছে শুধু আজহারের আর্তনাদ। আজহারকে থামানোই যাচ্ছে না। ঘুষি আর ধাক্কার মাঝেও সে শুধু একটাই নাম ডাকছে, ইজা, ইজা। জাভিয়ানের দুই হাত শক্ত করে ধরা ইজার কোমর। তার কপাল ঠেকানো ইজার কাঁধে। ইজা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মৃদু কণ্ঠে জাভিয়ান বলে, তুমি আমার রাজকুমারী। কায়সার ধীরে ধীরে এগিয়ে আসে। তার পা যেন কাঁপছে। একদিকে তার মেয়ে, যে নিরপরাধ, আরেকদিকে তার ভাগ্নে, যে এখন অপরাধী।
আর সামনে জাভিয়ান, যার মধ্যে সে যেন নিজেরই ছায়া দেখতে পাচ্ছে। ইজা জাভিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তবুও জাভিয়ানের বাহুর বন্ধন একটুও ঢিলে হয় না। কান্নার মাঝেই ইজা কাকায় কায়সারের দিকে। কায়সারের চোখে হঠাৎ ভেসে ওঠে আর একটা মুখ, অরুণিকা। মুহূর্তের জন্য মনে হয় ইজার মুখেই যেন অরুণিকার ছায়া দেখছে সে। কায়সার ধীরে চোখ বন্ধ করে, কারণ সে বুঝতে পারছে আজ যা ঘটল তার পরিণতি হবে ভয়াবহ। বিশাল দরবারখানা আজ অস্বাভাবিকভাবে নীরব। উঁচু পাথরের স্তম্ভগুলো ছাদের দিকে উঠে গেছে। দেয়ালের পাশে ঝোলানো পতাকাগুলো নিস্তব্ধ বাতাসে স্থির হয়ে আছে। মাঝখানে লম্বা লাল গালিচা সোজা গিয়ে থেমেছে সিংহাসনের সামনে, যেখানে বসে আছেন বাদশাহ আরকান। তার দুপাশে মন্ত্রী, সেনাপতি, দরবারীরা সারি বেঁধে দাঁড়িয়ে। আর একটু দূরে অস্ত্রধারী সৈন্যদের কড়া পাহারা। গালিচার মাঝখানে দাঁড়িয়ে আছে আজহার, তার দুই হাত শক্ত করে বাঁধা, পোশাক ছেঁড়া আর রক্তে দাগ পড়া। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, একজন বন্দির মতো। একজন রাজকীয় ঘোষাক সামনে এগিয়ে আসে, তার কণ্ঠ কঠোর, স্পষ্ট। আজহার, তোমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখন দরবারের সামনে পাঠ করা হবে। দরবার জুড়ে চাপা গুঞ্জন ওঠে, আবার মুহূর্তেই থেমে যায়। ঘোষক উচ্চস্বরে বলতে শুরু করে, প্রথম অভিযোগ, তুমি রাজকুমারী ইজাকে অপহরণ করেছ। দরবারে কয়েকজন মন্ত্রী একে অপরের দিকে তাকায়। দ্বিতীয় অভিযোগ, তুমি প্রকাশ্যে বাদশাকে অপমান করেছ। আজহার মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। তৃতীয় অভিযোগ, তুমি বিদ্রোহ করার জন্য গোপনে লোক জড়ো করেছিলে। চারদিকে ফিসফাস বাড়তে থাকে। চতুর্থ অভিযোগ, তুমি জেহেরকে বিষ প্রয়োগের চেষ্টা করেছ। কিছু সৈন্য কড়া চোখে তাকায় তার দিকে। পঞ্চম অভিযোগ, ইজাকে বিয়ের পর তুমি মাহিরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলে তোমার লোকদের। এই কথায় দরবারে আরও অস্বস্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়ে। ষষ্ঠ অভিযোগ, তুমি মন্ত্রীদের বাদশার বিরুদ্ধে উস্কানি দিয়ে সিংহাসন নিজের দাবি করতে চেয়েছিলে। ঘোষকের কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে। এবং সপ্তম অভিযোগ, তুমি মারিদ রাজ্যের রাজকুমার জাভিয়ানকে পেছন থেকে ছুরি মেরে গুরুতরভাবে আহত করেছ। শেষ অভিযোগটি উচ্চারণ হতেই দরবার এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। এই পুরো সময়টাতে আজহার একবারও মাথা তোলে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সিংহাসনে বসে থাকা বাদশাহ আরকান ধীরে সামনে ঝুঁকে পড়ে। তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী। এবার বলো আজহার। দরবারের সব চোখ তার দিকে। এই সব অপরাধের জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত? আজহার ধীরে মাথা তোলে। তার ঠোঁটে ভেসে ওঠে একরকম তাচ্ছিল্যের হাসি। আমি যাই বলি না কেন, আমাকে তো মৃত্যুদণ্ডই দেওয়া হবে। দরবারে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। আরকানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। তাহলে তুমি বলতে চাচ্ছ এই সব অভিযোগ মিথ্যে? আজহার মাথা নাড়ে। না, সবই সত্য। এই উত্তর শুনে অনেকেই অবাক হয়ে তাকায়। আরকান কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করে, তাহলে কেন করলে এমন? আজহার এক মুহূর্ত চোখ বন্ধ করে। তার কণ্ঠ এবার নিচু কিন্তু স্পষ্ট। ইজার জন্য, ইজাকে পাওয়ার জন্য। দরবারে আবার গুঞ্জন ওঠে। আরকানের কণ্ঠ এবার কঠোর হয়ে ওঠে। ইজা তোমার নয়। আজহার বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দেয়, কেন আমার হতে পারে না? তার চোখে একরকম বিদ্রোহ জ্বলে ওঠে। শুধু আমি রাজকীয় রক্তের নই বলে? আরকান দৃঢ়ভাবে বলে, সে তোমাকে পছন্দ করে না। আজহার বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দেয়, সে তো জাভিয়ানকেও পছন্দ করে না। কথাটা দরবারে বিস্ফোরণের মতো লাগে। আজহার ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তাহলে ইজার সঙ্গে জাভিয়ানের বিয়ে সম্ভব হলেও আমার সঙ্গে কেন নয়? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।